ক্লাস 11-এর বন্ডিং চ্যাপ্টারে আজকে আমরা একটা বিশেষ তত্ত্ব নিয়ে পড়ছি। তত্ত্বটা হচ্ছে আণবিক কক্ষ তত্ত্ব বা মলিকিউলার অরবিটাল থিওরি। সাধারণ অবস্থায় ভেসপার তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড তত্ত্ব, এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো হচ্ছে যে এই তত্ত্বের মাধ্যমে কোনো আণবিক কক্ষের ব্যাখ্যা নেই, বা কোনো অসমযোজী বন্ধন কী করে গঠিত হয় সেই অসমযোজী বন্ধনের কোনো ব্যাখ্যা নেই। এছাড়া অক্সিজেন অণু প্যারাম্যাগনেটিকের নেচার, এর মানে চৌম্বক ধর্ম আছে, তার ব্যাখ্যাও কিন্তু আণবিক কক্ষ তত্ত্বে নেই। এই জন্যে এই সমস্ত ব্যাখ্যাগুলোকে বা এই সমস্ত বন্ডিংয়ের এক্সপ্লেনেশনগুলোকে যে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে এই আণবিক কক্ষ তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বা গুরুত্বপূর্ণ বন্ধনের ব্যাখ্যা সেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতুরা কী করে বন্ধন করে। যে কোনো ধাতুর ক্ষেত্রে প্রত্যেকটা অণুই বা প্রত্যেকটা পরমাণু ইলেকট্রোপজিটিভ, তাদের মধ্যে কোনো সমযোজী বন্ধন নেই। তাহলে কী ধরনের বন্ধন তারা গঠন করে, সেইগুলো ভ্যালেন্স বন্ড তত্ত্ব বা ভেসপার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। সেটা ব্যাখ্যা করতে গেলে এই আণবিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। তাই আমরা দেখি এই আণবিক তত্ত্ব কী বলেছে। আণবিক তত্ত্বের মূল ব্যাখ্যাটা হলো যে এক্ষেত্রে কোনো যোজক পরম কক্ষ বা কোনো ভ্যালেন্স অরবিটাল বলে কিছু হয় না। যে শেষ, যেরকম অন্য তত্ত্ব অনুযায়ী শেষ কক্ষ বন্ধনে অংশগ্রহণ করে, এখানে সেরকম কোনো ব্যাপার না। খুব সাধারণভাবে বলতে গেলে যখন দুটো পরমাণু পরস্পরকে বন্ধন করে, ধরলাম এটা প্রথম পরমাণু যার দুটো উপকক্ষ বা দুটো কক্ষ, অপর একটি পরমাণু যার দুটো কক্ষ। এই তত্ত্ব বলছে যখন এই দুটো পরমাণু ব্যাখ্যা করতে যাবে তারা লিনিয়ারলি ওভারল্যাপ হবে, মানে সরলরৈখিকভাবে পরস্পরের দিকে আসবে এবং দুটো নিউক্লিয়াস কাছাকাছি আসবে এবং একই শক্তিসম্পন্ন কক্ষগুলো পরস্পর যুক্ত হয়ে এক একটি কক্ষ গঠন করবে। যুক্ত হওয়া মানে অভিলেপিত হবে, অর্থাৎ প্রথম কক্ষ যুক্ত হয়ে একটা কক্ষ গঠন করলো, দ্বিতীয় কক্ষ যুক্ত হয়ে আরেকটা কক্ষ গঠন করলো, মাঝখানে নিউক্লিয়াসগুলো ছিল পরমাণুর কক্ষ বা পারমাণবিক কক্ষ, হয়ে গেল অণুর কক্ষ বা আণবিক কক্ষ। দুটো পৃথক শক্তিস্তর যুক্ত হয়ে দুটো আলাদা শক্তিস্তর গঠন করলো। এই শক্তিস্তরগুলোকে বলা হচ্ছে আণবিক কক্ষ। এটা হচ্ছে আণবিক কক্ষ তত্ত্বের সবথেকে সরলতম ব্যাখ্যা। এখানে যখন অরবিটাল ওভারল্যাপিং হয় বা কক্ষগুলো যখন পরস্পর অভিলেপিত হয়, সেই ওভারল্যাপিংটাও কিন্তু দুরকম হতে পারে। যেমন প্রথম ওভারল্যাপিং, ধরলাম দুটো কক্ষ পরস্পর ওভারল্যাপ করবে, দুটো কক্ষই স্ফেরিক্যাল ইন নেচার, মানে গোলকাকার। তাহলে এরা যখন ওভারল্যাপ করবে ঠিক ভ্যালেন্স বন্ড তত্ত্বের মতোই পরস্পর মুখোমুখি ওভারল্যাপ করবে বা মুখোমুখি অভিলেপিত হবে। তাই এই অভিলেপনকে বলা হচ্ছে সরাসরি অভিলেপন বা হেড অন ওভারল্যাপ, এবং এর ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলে সিগমা বন্ধন, যেটা ভ্যালেন্স বন্ড তত্ত্বে ছিল। সুতরাং আণবিক কক্ষ তত্ত্বে বন্ড ওভারল্যাপিংয়ে সিগমা বন্ধনের ব্যাখ্যাও আছে। এছাড়া যখন পাই উপকক্ষগুলো পরস্পর অভিলেপিত হবে তারা সিগমা বন্ধনও গঠন করতে পারে, বা যদি পি উপকক্ষগুলো পরস্পর সমান্তরাল থাকে তারা পাই বন্ধনও গঠন করতে পারে। সুতরাং আণবিক কক্ষ তত্ত্বে সরাসরি অভিলেপনের ক্ষেত্রে বা ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে বা কম্বিনেশনের ক্ষেত্রে সিগমা বন্ধনও হতে পারে, পাই বন্ধনও হতে পারে, যাদের আমরা সিগমা বা পাই দিয়ে ডিনোট করতে পারি। তো এই কক্ষগুলো যখন অভিলেপিত হয় সেই অভিলেপনকে বলা হচ্ছে LCAO বা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কেন? কারণ সরলরৈখিকভাবে তারা কাছাকাছি এগিয়ে আসছে। কম্বাইন হচ্ছে মানে যুক্ত হচ্ছে, অ্যাটমিক অরবিটাল মানে পারমাণবিক কক্ষে। তাহলে পারমাণবিক কক্ষের সরাসরি বা রৈখিক সমন্বয় তাকে বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। এখন যদি এই লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে কম্বিনেশন কত রকম হতে পারে দেখা যাক। যদি দুটো পরমাণু পরস্পর কম্বাইন করে তারা কত রকম কম্বিনেশন হতে পারে আমরা এক্ষেত্রে ধরব হাইজেনবার্গের বা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। ধরলাম প্রথম একটি পরমাণু এ, সেই পরমাণুর একটা কক্ষর ওয়েভ এটা, এবং তার ওয়েভ ফাংশন হচ্ছে সাই এ, মানে এই তরঙ্গটার সমীকরণটাকে আমরা সাই এ দ্বারা ব্যাখ্যা করি। অপর একটি কক্ষ, অপর একটি পরমাণুর একটি কক্ষ, সেটাকে ডটেড লাইন দিয়ে কক্ষটাকে ডিনোট করা হলো। পরমাণুটা ধরলাম বি, তার এই যে উপকক্ষটা এর ইকুয়েশনকে ধরলাম সাই বি বা ওয়েভ ফাংশন হচ্ছে সাই বি। আণবিক কক্ষ তত্ত্ব অনুযায়ী এরা পরস্পর সরলরৈখিকভাবে যুক্ত হবে, কম্বাইন হবে, সমন্বয় গঠন করবে।
যদি যুক্ত হতে চায় তারা দুভাবে যুক্ত হতে পারে, আইদার প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষ পরস্পর সরাসরিভাবে একজন আরেকজনের সাথে মিশে গেল। তাহলে দুটো কক্ষ যখন মিশে গিয়ে একটি আণবিক কক্ষ তৈরি করলো, তারা পরস্পর সম্পূর্ণভাবে মিশে গেল, তখন সেই যদি এইভাবে ওভারল্যাপ হয় তখন উৎপন্ন বন্ধনটার নাম দেওয়া হচ্ছে বন্ডিং। এবং এর ওয়েভ ফাংশন যদি সাই বি হয় তাহলে বলা হচ্ছে সাই বি ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি, মানে সাই বন্ডিং ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি। এইভাবে একটা অভিলেপন হতে পারে, এটা হচ্ছে বন্ডিং অভিলেপন। যদি শক্তির পরিমাণ বেশি হয় তখন প্রথম উপকক্ষ যদি এটা হয়, দ্বিতীয় উপকক্ষ যদি বিপরীতভাবে প্রথম উপকক্ষের সাথে অভিলেপিত হয় বিপরীতভাবে, তখন তার স্টেবিলিটি অনেক কম হয়, তখন সেটা তৈরি করে অ্যান্টি বন্ডিং। এই জাতীয় সমন্বয়কে বলা হচ্ছে অ্যান্টি বন্ডিং, যাকে আমরা সাই এ বি দিয়ে ডিনোট করতে পারি। সেক্ষেত্রে বলা হচ্ছে সাই এ বি ইকুয়াল টু সাই এ ডিফারেন্স সাই বি। ডিফারেন্স মানে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। তো এইভাবে দুটো অ্যাটমিক অরবাইটাল বা পারমাণবিক কক্ষ অভিলেপিত হয়ে বা পরস্পর যুক্ত হয়ে দুটো অরবাইটাল বা মলিকুলার অরবাইটাল তৈরি করছে আণবিক কক্ষ, যার একটার নাম দিচ্ছি আমরা বন্ডিং আর একটার নাম দিচ্ছি অ্যান্টি বন্ডিং। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে সমন্বয়ের ওপর ভিত্তি করে যে বন্ডিং সবসময় এনার্জেটিক্যালি স্টেবল হবে অ্যান্টি বন্ডিংয়ের থেকে, অর্থাৎ বন্ডিংয়ের শক্তিস্তর নিচে হবে, অ্যান্টি বন্ডিংয়ের শক্তিস্তর ওপরে হবে। তো এইভাবে দুটো অ্যাটমিক অরবাইটাল মলিকুলার অরবাইটাল তৈরি করে একটা গঠনের জন্য। এবার আমরা যদি এই বন্ডিং অ্যান্টি বন্ডিং ব্যাপারটা একটা অণুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, প্রকৃতপক্ষে আণবিক কক্ষ তত্ত্ব দিয়ে আমরা অণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। যেমন N2 এর স্থায়িত্ব বা এর গঠন কীরকম হবে, বন্ধন কীরকম হবে, O2, F2, এছাড়া যদি আমরা C2 ধরে নিই, O2 ধরে নিই, O2 তো লেখা হয়েছে, এছাড়া যদি BE2 ধরে নিই, এই সমস্ত অণুগুলো ডায়াটমিক মলিকিউলগুলোর বন্ধন কি হতে পারে সেটা আমরা এই তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারি। এবং এছাড়াও যাদের বন্ধন আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারিনি, যেমন আণবিক আয়ন, যেমন O2+, এটা গঠন করা সম্ভব, O2+2, O2-, এই সমস্ত আণবিক আয়ন যেগুলো সাধারণত বায়ুমণ্ডলের অনেক ওপরের স্তরে থাকে, এই সমস্ত অণুগুলোরও স্থায়িত্ব বা বন্ধন আমরা অন্য কোনো তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারিনি, আমরা আণবিক কক্ষ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তার জন্যে এদের ক্ষেত্রে কিভাবে আমরা আণবিক কক্ষ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করব এদের বন্ডিংটা, সেটা আমাদের শিখতে হবে, যাকে বলা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম। এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়ে আমরা আণবিক কক্ষ তত্ত্বটাকে এক্সপ্লেন করতে পারি। কিভাবে এক্সপ্লেন করব? এক্সপ্লেন করার জন্যে যে দুটো পরমাণু পরস্পর অভিলেপিত হবে, আমরা গ্রাফে সেই দুটো পরমাণুকে আগে পুট করব। যেমন আমরা ধরলাম X2 একটা মৌলের অণু, সেই অণুটার বন্ধন কী হবে সেটা আমরা ব্যাখ্যা করব। তো দুটো মৌল, এদিকে একটা X এদিকে একটা X, দুটো মৌল লিখলাম। এই দুটো মৌলের বিভিন্ন কক্ষ যেগুলো আছে সেই কক্ষগুলো লিখব। যেমন 1s কক্ষ, প্রথমে 1s কক্ষ আঁকলাম, এটা হচ্ছে 1s। তারপরে 2s কক্ষ আঁকলাম। তারপরে 2p মানে তিনটি উপকক্ষ, 2pর তিনটে উপকক্ষ আঁকলাম, 2p, একটা px, py, pz। এই এক্সটাও এনার্জেটিক্যালি সেম ডিস্টেন্সে থাকবে, এটা হচ্ছে 1s, এর ক্ষেত্রে এটা হচ্ছে 2s, এর ক্ষেত্রে এটা হচ্ছে 2p। আঁকা হয়ে গেল। তাহলে শক্তি স্তর, এনার্জি লেভেলগুলো আঁকা হয়ে গেল। ওয়াই অক্ষে আমরা এনার্জি ধরেছি। এবারে এই পারমাণবিক কক্ষগুলো পরস্পর অভিলেপিত হবে, কম্বাইন্ড হবে, সমন্বয় সাধন করবে। কিভাবে করবে? 1s মানে এস নিজেরা স্ফেরিক্যাল হয়, তাই এস যখন সমন্বয় ঘটায় তখন সবসময় সেটা সিগমা বন্ধন গঠন করে। এটা আমরা ভ্যালেন্স বন্ড তত্ত্বে দেখেছি। তাহলে এরা যখন পরস্পর অভিলেপিত হবে এরা সিগমা বন্ধন গঠন করবে। একটু আগে দেখলাম অভিলেপনটা বন্ডিং হতে পারে, অ্যান্টি বন্ডিং হতে পারে। তাহলে বন্ডিংয়ের স্থায়িত্ব অ্যান্টি বন্ডিংয়ের থেকে বেশি। তাহলে যখন 1s অভিলেপিত হচ্ছে তখন একটা বন্ডিং শক্তিস্তর গঠন করছে, একটা অ্যান্টি বন্ডিং শক্তিস্তর গঠন করছে। বন্ডিং শক্তিস্তরটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করলাম, অ্যান্টি বন্ডিংটাকে ডিনোট করতে হবে সিগমা স্টার দিয়ে। 1s দুটো স্তর তৈরি করলো,
মানে যতগুলো উপকক্ষ বা কক্ষ পরস্পর অভিলেপিত হবে ততগুলো পৃথক শক্তিস্তর তৈরি করবে। যেমন এস সিগমা আর সিগমা স্টার তৈরি করলো। 2s এর ক্ষেত্রেও সেম, 2s এর একটা সিগমা তৈরি হলো, 2s এর একটা অ্যান্টিবন্ডিং সিগমা স্টার তৈরি হলো। অ্যান্টিবন্ডিংয়ের শক্তির পরিমাণ মূল পারমাণবিক কক্ষর থেকে বেশি হয়, আর বন্ডিংয়ের শক্তির পরিমাণ মূল পারমাণবিক কক্ষ থেকে কম হয়। তাহলে 1s দুটি শক্তিস্তর তৈরি করলো, 2s দুটি শক্তিস্তর তৈরি করলো। এবারে 2p, 2pর ক্ষেত্রে শক্তিস্তরের গঠনটা একটু অন্যরকম হবে। আমরা জানি 2pর 3টে অরবাইটাল পরস্পরের সাথে লম্ব হয়, এই হচ্ছে px py pz। যদি একটা এক্সের এই 3টে p অপর এক্সের 3টে p এর সাথে বন্ধন করতে চায়, তাহলে আমরা দেখেছি আগেই একটা সিগমা বন্ড তৈরি হবে সরাসরি অভিলেপন, আর দুটো পাই বন্ড তৈরি হবে, তবে ট্রিপল বন্ডে আসবে। তাহলে সিগমা বন্ডে একটা, এই একটা পাই, এই একটা পাই। তার মানে 2p যখন অভিলেপিত হবে তখন সিগমা একটা শক্তিস্তর তৈরি করবে, পাইয়ের একটা শক্তিস্তর তৈরি করবে। এবারে সিগমা আর পাইয়ের যে শক্তিস্তর তৈরি হচ্ছে তার মধ্যে কে এনার্জেটিক্যালি বেশি, কে এনার্জেটিক্যালি কম। অ্যান্টিবন্ডিং সবসময় বেশি হবে, এটা আমরা জানি। যেমন পাই স্টার, তার শক্তির পরিমাণ, দুটো পাই তৈরি হচ্ছে, তারা সেম এনার্জিতে থাকবে, তাই প্রথম পাই স্টার লিখলাম, দ্বিতীয় পাই স্টার লিখলাম। এবং সিগমার শক্তি ক্ষমতা তার থেকে ওপরে হবে, সিগমার সাথে তার ওপরে গেল। কিন্তু এখানে যে বন্ডিংয়ে যে একটি সিগমা দুটো পাই তৈরি হচ্ছে, তারা কিভাবে থাকবে বলা হচ্ছে নাইট্রোজেন পর্যন্ত, আপ টু নাইট্রোজেন N2 মলিকিউল অবধি দেখা যায় যে সিগমার শক্তির পরিমাণ, মানে আপ টু নাইট্রোজেন যে গঠনটা তো মানে তৈরি করবো, এখানে যে এনার্জি লেভেলটা তো মানে তৈরি করব, সেই এনার্জি লেভেলে সিগমার শক্তির পরিমাণটা পায়ের শক্তির পরিমাণের থেকে সবসময় ওপরে হবে। তার মানে যদি নাইট্রোজেন অবধি কাউকে আঁকতে দেয়, বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, তখন পাইটা নিচে বসবে এবং তার ওপরে সিগমাটা বসবে। এইভাবে শক্তিস্তর তৈরি হলো 1 2 3 4, কিন্তু পাইগুলো নিচে এবং সিগমাটা থাকবে ওপরে। কিন্তু অক্সিজেন আর ফ্লোরিনের ক্ষেত্রে, মানে O2 আর F2 এর ক্ষেত্রে এটা উল্টো হবে, সিগমাটি থাকবে নিচে এবং পাই দুটো থাকবে ওপরে। তখন তার ক্ষেত্রে এটা উল্টো হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আপ টু নাইট্রোজেন এটা অক্সিজেন ফ্লোরিনের ক্ষেত্রে সিগমা নিচে পাই ওপরে হবে। তো এই তৈরি হলো এক্স 1s 2s আর 2pর শক্তি স্তরগুলো। এগুলো অ্যাটমিক অরবাইটাল, এগুলো হচ্ছে মলিকুলার অরবাইটাল। এবারে যখন আমাদের একটা অণু গঠন করতে দেবে তখন কি করব আমরা, তখন তাদের ইলেকট্রন বিন্যাস লিখব এবং সেই অনুযায়ী এখানে কক্ষগুলোকে ভরে দেবো, তাহলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে যেটা আঁকা হয়েছে সেই অনুযায়ী নাইট্রোজেনের কীভাবে আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম আঁকা যায় দেখা যাক। নাইট্রোজেন N2, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। তাহলে 1s-এ দুটো ইলেকট্রন, 2s-এ দুটো ইলেকট্রন, 2p-তে হুন্ডের সূত্র অনুযায়ী 3টে ইলেকট্রন। এই নাইট্রোজেনেরও তাই, 1s2 2s2 2p একটা দুটো তিনটে। এবার কী করে ইলেকট্রনগুলো ভরবো, টোটাল ইলেকট্রন দেখা যাও, এখানে 7টা ইলেকট্রন, এখানে 7টা ইলেকট্রন, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14টা। তাহলে N2-তে 14টা ইলেকট্রন। তাহলে N2-র যে মলিকুলার অরবিটালগুলো তৈরি হয়েছে 14 ইলেকট্রন ভরতে হবে। একটা দুটো তিনটে চারটে, সবসময় কম শক্তিস্তর থেকে বেশি শক্তিস্তরে যাব, আবহাওয়া প্রিন্সিপাল। 4টে হয়ে গেল, 5টা 6টা 7টা 8টা। যেহেতু দুটো সেম শক্তিস্তর তাই আগে সিঙ্গেলি ফিল আপ হবে হুন্ড রুল অনুযায়ী, 9টা 10টা, তারপর ডাবল ফিল আপ হলো 11টা 12টা, তারপর সিগমা 13টা 14টা। এই হয়ে গেল নাইট্রোজেনের এনার্জি লেভেল ডায়াগ্রাম। এখান থেকে কী কী পাবো আমরা, প্রথমে পাবো আমরা বন্ড অর্ডার, মানে কতগুলো বন্ধন আছে দুটো নাইট্রোজেনের মধ্যে। বন্ড অর্ডারের সূত্র হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং বাই 2, সিম্পল জিনিস। বন্ডিংয়ে কটা ইলেকট্রন, দুটো, এখানে দুটো, 4টে 6টা 8টা 10টা, বন্ডিংয়ে 10 বসালাম, মাইনাস অ্যান্টিবন্ডিং দেখা যাক, দুটো 4টে, এখানে নেই, -4/2, উত্তর আসছে 3। তার মানে দুটো নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে। এটা হয়ে গেল নাইট্রোজেনের বন্ড অর্ডার। এছাড়াও এই এনার্জি লেভেল ডায়াগ্রাম থেকে আমরা ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্মের ব্যাখ্যা করতে পারি।
যেমন যেমন চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে গেলে জানা যায় যে যদি এখানে এই বন্ডিং অরবাইটাল বা মলিকুলার অরবাইটালে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, সিঙ্গেল ইলেকট্রন, তখন সেটা হবে প্যারাম্যাগনেটিক। যখন ইলেকট্রন পেয়ার্ড থাকবে তখন সেটা হবে ডায়াম্যাগনেটিক। এখানে সব কটা ইলেকট্রন পেয়ার্ড হয়ে আছে, মানে N2-র কোনো চৌম্বক ধর্ম নেই, N2 হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই হয়ে গেল নাইট্রোজেন এনার্জি লেভেল ডায়াগ্রাম। তাহলে এবার যদি আমরা আসি অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, অক্সিজেনটা দেখা যাক। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস, আমাদের এখানে নাইট্রোজেনের ইলেকট্রনগুলো মুছে দিলাম, এনার্জি লেভেলটা আবার তৈরি করে নিই। এটা হচ্ছে সিগমা, সিগমা স্টার, 2s এর সিগমা, 2s এর সিগমা স্টার, 2p অক্সিজেন বলছি আমরা। তার মানে কী হবে, অক্সিজেনের ক্ষেত্রে ওপর নিচের ক্ষেত্রে গণ্ডগোল হবে, নিচে হবে আগে সিগমা, তারপরে হবে পাই। অক্সিজেনের ক্ষেত্রে ওপরটা সেম থাকবে। এই আমাদের ইলেকট্রন মলিকুলার অরবিটালগুলো এঁকে দেওয়া হলো। অক্সিজেন এদিকে লিখলাম ও, এদিকে লিখলাম ও। ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2, 2s2, 2p4, তার মানে 2 2, এখানে আর একটা এক্সট্রা, এখানে আর একটা এক্সট্রা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম। এবারে মলিকুলার অরবিটালগুলো ফিল আপ করবো। এদিকে টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, এদিকে ইলেকট্রন হচ্ছে 8টা, টোটাল 16টা ইলেকট্রন ভরে যায়। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 ভরে দেওয়া হলো ইলেকট্রন। তাহলে 16 গেল ইলেকট্রন ভরে গেল, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস তৈরি হয়ে গেল। শুধু এইখানটা উল্টো করা হয়েছিল। বন্ড অর্ডার বার করা যাক। ইলেকট্রন ইন বন্ডিং কটা হচ্ছে, 2টো 4টে 6টা 8টা 10টা 10টা, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা আছে, 2টো 4টে 6টা, এই যে 6টা, বাই 2 মানে হচ্ছে 2, অর্থাৎ অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে। পেয়ে গেলাম কতগুলো বন্ড আছে। ম্যাগনেটিক প্রপার্টি দেখা যাচ্ছে এখানে 2টো সিঙ্গেল ইলেকট্রন, লোন ইলেকট্রন, অর্থাৎ এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হয়ে গেল। এইটা হচ্ছে অক্সিজেনের মলিকুলার অরবিটাল অফ এনার্জি লেভেল ডায়াগ্রাম। এইভাবে আমরা O2 N2 যে কোনো একটা যৌগের ক্ষেত্রে ডায়াগ্রামগুলো ড্র করতে পারি। যদি আয়নের ক্ষেত্রে ড্র করতে হয়, ফর এক্সাম্পল আমরা ব্যাখ্যা করতে চাইছি O2 স্টেবল না O2+2 বেশি স্টেবল, কোনটা বেশি স্টেবল, O2+2 না O2 বেশি স্টেবল। O2+2-রও অস্তিত্ব আছে, যেটা আমরা অন্য কোনো তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। কীভাবে ব্যাখ্যা করব, O2+2 যদি হয় মানে 2টো ইলেকট্রন কমে গেছে, অর্থাৎ 2টো অক্সিজেন দুদিকে লিখলাম, +2-র জন্য এদিকে একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, এদিকে একটা ইলেকট্রন কমিয়ে দিলাম। তাহলে O2 এখানে O+-এর মোট ইলেকট্রন সংখ্যা 7টা হয়ে গেল 8টার জায়গাতে, এখানেও 8টার জায়গায় 7টা হয়ে গেল, কারণ একটা করে ইলেকট্রন কমে গেছে। এবারে এটা ফিল আপ করে যাই, 7টা আছে 7টা আছে, মোট 14টা ফিল আপ করে গেলাম, পৌঁছলাম এত অবধি, 2 4 6 8 10 12 14 ফিল আপ হয়ে গেল। তাহলে O2+2 এর বন্ড অর্ডার কত হবে, ইলেকট্রন ইন বন্ডিং 2 4 6 8 10, মাইনাস অ্যান্টিবন্ডিং কতগুলো আছে, 2 4 বাই 2, উত্তর পেলাম 3। মানে O2+2 যদি হয় তার মানে সেখানে অক্সিজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে, তার মানে স্থায়িত্ব আরও বেশি হবে। ডাবল বন্ডের থেকে ট্রিপল বন্ডের স্থায়িত্ব বেশি, তার মানে O2+2-র অস্তিত্ব আছে। ম্যাগনেটিজম, এটা ডায়াম্যাগনেটিক ইন নেচার, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন নেই, স্থায়িত্ব আরও বাড়ল। তাহলে এইভাবে আমরা কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস বা আয়নের স্ট্রাকচার, আয়নের এনার্জি লেভেল ডায়াগ্রাম, বন্ড অর্ডার, তাদের ইভেন তাদের ম্যাগনেটিক প্রপার্টি আমরা এই আণবিক কক্ষ তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে আমাদের এই তত্ত্বটা। এবারে এই তত্ত্ব থেকে প্রশ্ন কীরকম আসতে পারে, প্রথম কথাটাই হচ্ছে LCAO কাকে বলে, আগেই বলে দেওয়া হলো। দ্বিতীয়, এইভাবে এনার্জি লেভেল ডায়াগ্রাম অঙ্কন করে বন্ড অর্ডার, মানে কতগুলো বন্ধন আছে দুজনের মাঝখানে সেটা দেখাবে। এবং সেকেন্ডলি, এদের ম্যাগনেটিক প্রপার্টি জানতে চাইতে পারে। এই হচ্ছে আমাদের এনার্জি লেভেল ডায়াগ্রাম। এবং এছাড়াও আরও কিছু ছোটো ছোটো প্রশ্ন দেয়, যেমন প্রশ্ন করলো যে হিলিয়াম He2 অণু সম্ভব নয় কেন। He2 অণু সম্ভব না হওয়ার কারণটা আমি অন্য দিক দিয়ে ব্যাখ্যা করতে পারি, যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস স্থায়ী, তার জন্যে। কিন্তু আরও সহজে ব্যাখ্যা করা যায় আমাদের এই মলিকুলার অরবিটাল তত্ত্ব থেকে। কীরকম, জানি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2sও নেই 2pও নেই।
তাহলে আমি যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আঁকতে যাই আমাকে এতটা আঁকতে হবে, ওপরটা আঁকা চলবে না। তাহলে 1s এঁকে দিলাম, এদিকে হিলিয়াম এদিকে হিলিয়াম, এখানে 1s এখানে 1s লিখে দিলাম, 2 লিখে দিলাম। ইলেকট্রন বিন্যাস তারপরে এমও থিওরি দিয়ে আমি এটাকে ফিল আপ করলাম। এবারে বন্ড অর্ডার বের করা যাক। হিলিয়ামের 1s2 এখানে 1s2, বন্ড অর্ডার কত হবে? বন্ডিংয়ে দুটো, অ্যান্টি বন্ডিংয়ে দুটো, মানে 2 - 2/2 = 0। তাহলে বন্ড অর্ডার 0 মানে কি? দুটো হিলিয়াম পরমাণুর মধ্যে কোনো বন্ধন নেই, তার জন্যে হিলিয়াম 2 আয়নের কোনো অস্তিত্ব নেই। এইভাবে আমরা অন্যান্যগুলোর ক্ষেত্রে, যেমন বেরিলিয়ামের ক্ষেত্রেও দেখব Be2 পসিবল নয়, কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, 1s দুটো 2s দুটো, এটাকে বন্ধ করে দিলাম। তাহলে এইটা আর এটা আঁকতে হবে। সেখানেও বন্ডিংয়ে ইলেকট্রন 4টে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 4টে, বন্ড অর্ডার বেরোবে 0, অর্থাৎ Be2 এটা পসিবল নয়। এইভাবে আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর এই মধ্যে তত্ত্ব থেকে করতে পারি। তত্ত্বটার সবটুকু আমাদের ক্লাস 12-এ নেই, যতটুকু ক্লাস 12-এ আছে সেটুকুর ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে অল অ্যাবাউট মলিকুলার অরবিটাল থিওরি।